আপনি CO2 দিচ্ছেন, আপনি খরচা করেছেন, কিন্তু CO2টা জলের সাথে যদি না মেশে তাহলে কিন্তু এই মেটালের অংশটা এইটা হচ্ছে আপনার সলিনয়েড ভ্যালভ। আচ্ছা, ঠিক আছে। এই সলিনয়েড ভ্যালভের সাথে এইখানে এই যে লাল আলো জ্বলছে, একটা নর্মাল যারা হবিস্ট যারা করছে অল ইন ওয়ান ফার্টিলাইজার বেস। তোমরা দেখছো মার্কেট প্রাইসেস উইথ এসআর। আমার নাম হচ্ছে রাজা। আচ্ছা, আগের দিন জেনে নিয়েছিলাম আমরা প্ল্যান্টের ট্যাঙ্কে A to Z। আজকে আমরা জেনে নেবো CO2, ফার্টিলাইজার আর ওয়াটার টেম্পারেচারের ব্যাপারে। আমাদের সাথে আছে সুমিতদা, চলো বলে দাও CO2 কিভাবে সেট আপ করবো, আর তারপরে আসবো ফার্টিলাইজারের ওপর। আগে CO2 থেকে শুরু করি, CO2 কিভাবে আমরা সেট আপ করবো। আমরা যদি CO2 সেট আপ করতে চাই, প্রথমত লাগবে হচ্ছে আমাদের একটা সিলিন্ডার। এটা CO2 ব্র্যান্ডের সিলিন্ডার। আমি ব্র্যান্ডেড সিলিন্ডার কেন বলছি, মেনশন করছি, কারণ প্রত্যেকেরই একটা সার্টিফিকেশন দরকার। সিলিন্ডার আমি আজকে যদি নন সার্টিফিকেট সিলিন্ডার নিয়ে আসি, তার কোথাও না কোথাও একটা রিস্ক থেকে যাবে এবং সেটা প্রাণহানিও হতে পারে। তো যেহেতু হবির জন্য যদি কোনো প্রাণহানি ঘটনা ঘটে তো খুব বাজে লাগে এক ব্যাপারটা। তো আমি বলবো যে সার্টিফাইড সিলিন্ডার নেওয়া কিন্তু দরকার, খুব দরকার। আমরা প্রোভাইড করছি এখানে CO2 এর সিলিন্ডার। এটা আজকে ভিডিওটার মাধ্যমে এই সিলিন্ডারটা দিয়ে আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো। ওকে, ঠিক আছে। তো এর মধ্যে 1 কেজি আছে, 2 কেজি আছে, 3 কেজি আছে এবং 4.5 কেজি আছে। ঠিক আছে, সিলিন্ডারটার ওয়েটটাও দেখে বুঝতে পারবেন যেটা রীতিমতো একটা প্রিমিয়াম গ্রেড স্টিল দিয়ে তৈরি এটা। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের অনেক ধরনের এগুলোতে টেস্ট হয়, তারপরে আমাদের হাতে আসে। কোয়ালিটি টেস্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করার পরে কিন্তু এই সিলিন্ডারটা আমাদের হবিস্টদের হাতে আসবে। আচ্ছা, তার মানে টেস্টেড প্রোডাক্ট না বাড়িতে ইউজ করাটাই বেটার। এরপর সিলিন্ডারটা আমার নেওয়া হয়ে গেল। একটা হবিস্ট যে প্রথমে নিল সিলিন্ডার, তার CO2 অন করার জন্য, মানে আমার CO2 অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য 4টে কম্পোনেন্ট লাগছে। এক হচ্ছে সিলিন্ডার, 2 হচ্ছে সলিনয়েড ভ্যালভ, 3 হচ্ছে CO2 পাইপ, 4 হচ্ছে ডিফিউজার, CO2 ডিফিউজার, এবং একটা 5 এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নন রিটার্ন ভালভ, যাতে আপনার ট্যাঙ্কের জল আপনার CO2 পাইপ দিয়ে সলিনয়েডের মধ্যে রিটার্ন যাতে না আসতে পারে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ছোট নগণ্য একটা জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, নন রিটার্ন ভালভ যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে আমি 5টা হতে পারি, ব্যাস আমার CO2 সেটআপ শেষ। আচ্ছা, CO2 সেটআপ শেষ। এবার কিভাবে ইনস্টলেশন করব আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এটা হচ্ছে সিলিন্ডার, CO2 সিলিন্ডার। এই সিলিন্ডারের আমি যেরকম বলছিলাম যে এই পাশে এইখানে আপনার এটা হচ্ছে এই যে অংশটা, এই যে মেটালের অংশটা, এইটা হচ্ছে আপনার সলিনয়েড ভ্যালভ। আচ্ছা, ঠিক আছে। এই সলিনয়েড ভ্যালভের সাথে এইখানে এই যে লাল আলো জ্বলছে, তার মানে এটা অন আছে। আচ্ছা, আমি যদি অফ করে দিই, দেখুন এটা অফ হয়ে গেল। ঠিক আছে, আমি অন করে দিলাম মানে এই যে অন হয়ে গেল, একটা টিক নয়েজ আসবে, একটা জোরে একটা টিক নয়েজ হবে, টিক নয়েজের সাথে সাথে ওটা চালু হয়ে গেল। ঠিক আছে, তো এইবার এই চালু হয়ে গেল, চালু হওয়া মাত্র আপনার এখান থেকে CO2 এবার বেরোতে আরম্ভ করছে। আচ্ছা, কিভাবে বেরোচ্ছে না, আমি যদি একটু এই দিক ঘোরাই, দেখুন এখানে আপনার CO2টা কতটা রয়েছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এইটা CO2টা কতটা প্রেসারে রয়েছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এইবার এই যে দেখছেন এই নজলটা, সরি এটা নজল বলবো না, এটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা, এই যে কন্ট্রোলারটা, এইটা আপনার CO2টার বাবলটাকে কাউন্ট করার জন্য, মানে বাড়াতে চাইলে আপনি এইটাকে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটা বাড়বে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা কমে যাবে। আচ্ছা, খুব সিম্পল। এটা হচ্ছে আপনার বাবল কাউন্টার। হ্যাঁ, এখানে আমার বাবল কাউন্টার আমি দিইনি, এখানে মানে এখানে একটা একটু জল দিলেই এটা আপনি কাউন্ট করতে পারবেন। যেহেতু আমার 3খানা চলছে একসাথে, সেই জন্য আমি এখানে জল দিইনি। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার বাবল কাউন্টার। আপনি এইখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার CO2টা কত বাবল পার সেকেন্ডে চলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ট্যাঙ্কে অত খেয়াল রাখতে হবে না, আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর এইটা আমার অ্যাডিশনালি, এটা আপনার কাছে হয়তো থাকবে না, এটা থাকবে না, এটা আপনার যদি আপনার একাধিক অ্যাকোয়ারিয়াম থাকে, ব্ল্যান্ডেড অ্যাকোয়ারিয়াম, তখনই এটা লাগে। এটাকে বলে 4-ওয়ে স্প্লিটার। আপনি এইটার মাধ্যমে একটা সিলিন্ডার দিয়ে কিন্তু আপনি ম্যাক্সিমাম 4টে অ্যাকোয়ারিয়াম মেনটেন করতে পারবেন। 1, 2, 3 এবং 4। ঠিক আছে, এটাকে 4-ওয়ে স্প্লিটার বলে। এটা 2-ওয়েও পাওয়া যায়, 3-ওয়েও পাওয়া যায়। তো
এরপর দেখুন এখান থেকে যে পাইপটা বেরোছে এটা কিন্তু নর্মাল অ্যাকোয়ারিয়াম পাইপ নয়, এটা CO2 পাইপ। ঠিক আছে, এটা CO2 স্পেশালাইজড পাইপ। CO2 স্পেশালাইজড পাইপ, এটা প্রেসারটাকে হোল্ড করতে পারে। আপনি নর্মাল পাইপ যেন কোনোদিনও ইউজ করবেন না, তাহলে কিন্তু একটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এটা পাইপটা বাস্ট হবে, এটা আলাদাভাবে কিনতে পাওয়া যায়। CO2 পাইপ মেনশন করে দেবেন যেন CO2 পাইপই তা আপনাকে দেয়। ঠিক আছে, এই CO2 পাইপ এবার চলে গেল সোজা আপনার অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামে পৌঁছানোর আগে একটা ছোট্ট ভাল্ব পাওয়া যায় যেটাকে আমরা বলি নন রিটার্ন ভাল্ব। ঠিক আছে, আমার ওটা এটা রয়েছে, সেই জন্য আমি ওটা দেখাতে পারছি না। তো এই পাইপের সাথে আপনাকে ওই দিকে মুভ করে এরকমভাবে আপনাকে ওই স্প্লিটার নয়, ওটা আপনার নন রিটার্ন ভাল্বটাকে বসাতে হবে, যাতে অ্যাকোয়ারিয়ামের জল আপনার এই পাইপ দিয়ে রিটার্ন করে যাতে এখানে না আসে। ঠিক আছে, এরপর এর কিন্তু শেষ হয়ে গেল একদম ডাইরেক্ট ডিফিউজারে গিয়ে আপনার অ্যাকোয়ারিয়ামের ভেতর। তাহলে সিলিন্ডারটা খুব সহজভাবে যদি আমি বলি, আপনার প্রথমে সিলিন্ডার, তারপরে আপনার সলিনয়েড ভ্যালভ, সেখান থেকে আপনার বাবল কাউন্টার, তারপরে আপনার পাইপ, ব্যাস। এই সিম্পল একটা জিনিস। আচ্ছা, এটা ইলেকট্রিক্যাল? এটা ইলেকট্রিক্যাল। এটা যেহেতু সলিনয়েডটা ইলেকট্রিক্যাল, তাই আমি এর সিস্টেমটাকে ইলেকট্রিক্যালি বলবো। আর আপনার এখান থেকে কন্ট্রোল করবেন, আর এই কন্ট্রোলটা আপনাকে হয়তো মাসে একবার বা দুবার হয়তো আপনাকে একটু টুইক করতে হতে পারে। আচ্ছা, এই ইলেকট্রিক্যালের প্লাস পয়েন্ট কি কি থাকে? আপনি টাইমার দিয়ে, আমরা দেখুন এখানে টাইমার রয়েছে, আমি যদি এখানে দেখাই, এই যে টাইমার প্লাগ রয়েছে, টাইমার প্লাগ দিয়ে আমার এখানে টাইমিং দেওয়া আছে যে এটা প্রপার দুপুরবেলা 2টোর সময় চালু হবে এবং রাত্রিবেলা 8টার সময় বন্ধ হয়ে যাবে। আমার 6 ঘন্টা টাইম চলে, তো আমার 6 ঘন্টার জন্য অন করা আছে। আপনাকে তাহলে ম্যানুয়ালি এখানে অন অফ করতে হবে না, আপনি নর্মালি ওটাকে মানে কি বলবো, ইলেকট্রিক্যালি আপনার ওটা অন অফ হবে। ঠিক, ইনস্টলেশন হয়ে যাওয়ার পর আমি বাবল কাউন্টটাকে কিভাবে মেনটেন করব সেটাকে আমি বলতে চাই, তাহলে একটু আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা জিনিস পাওয়া যায়, এরকম একটা জিনিস, এটাকে আমরা বলি CO2 ড্রপ চেকার। এখন ভিডিওতে জানি না বুঝতে পারছেন কিনা, এখন দেখুন এটা লাইট গ্রিন কালার, একটা স্লাইট গ্রিন কালার আছে। যখন CO2 থাকে না তখন এটা ব্লু কালার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এটা আরেকবার বলো। এটা যখন আপনার ট্যাঙ্কটা সারা রাত পড়ে রয়েছে, মানে কি আপনার যখন আপনার ট্যাঙ্কে ফটোসিনথেসিস হচ্ছে না, মানে আপনি লাইট জ্বালাচ্ছেন না, CO2 দিচ্ছেন না, তখন এটার কালারটা হয় ব্লু কালার, এটা ব্লুইশ কালার থাকে। আচ্ছা, ঠিক আছে, যখন CO2 অন হয়ে গেল তার 2 ঘন্টা পরই, মানে CO2 আমার অন হচ্ছে, তার 2 ঘন্টা পর যখন আমার CO2 সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে আমার জলে, তখন এর কালার কিন্তু লাইম গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটার সাহায্যে আমরা জানতে পারছি যে আমার ট্যাঙ্কে CO2 প্রপার আছে কিনা। এরপর এইটাই লাইম গ্রিন থেকে যদি আজকে এটা আপনার হলুদ হয়ে যায়, মানে ইয়েলোইশ হয়ে যায়, তাহলে জানবেন আপনার CO2 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে ইয়েলো হয়ে গেলে আপনার CO2 বেশি। আমরা এটা গ্রিন কালার আছে মানে জানবো এটা একদম ঠিকঠাক আছে, পারফেক্ট। খুব সামান্য দাম, খুব বেশি দাম নয় জিনিসটা, খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা। আপনি এই প্রোডাক্টটা দিয়ে আপনার ট্যাঙ্কে CO2 পরিমাণ আছে কিনা ঠিকঠাক জানতে পারবেন, একদম পারফেক্ট। তাহলে আপনাকে ভাবতেও হবে না যে আপনি 2 বাবল দিচ্ছেন না 3 বাবল পার সেকেন্ড দিচ্ছেন, এটা আপনি ভাববেনই না। আপনি ওই প্রোডাক্টটা দিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন, মানে CO2 আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা সেটা ও আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে। ওটা ইন্ডিকেটর, আলটিমেটলি CO2 পরিমাণটাকে ইন্ডিকেট করে আসবো যে CO2 আমার ট্যাঙ্কে ইনফিউজ কিভাবে হচ্ছে। এই যে আপনার সিস্টেম ট্যাঙ্কের, ধরে নিন এটা হচ্ছে আপনার অ্যাকোয়ারিয়াম, এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে CO2 ডিফিউজার, এটাকে আমরা বলি CO2 ডিফিউজার। ঠিক আছে, এই ডিফিউজার কি কাজ, এই হচ্ছে CO2টাকে দেখুন একদম মাইক্রো বাবলে তৈরি করছে। হ্যাঁ, যে বাবলটা আমার এখানে মিশে যাচ্ছে জলের সাথে, পুরো জলের সাথে আমার মিশে যাচ্ছে এবং সার্কুলেট করছে। এই যে ফিল্টার ফ্লোটা দেখছেন, এই ফিল্টার ফ্লোটা কিন্তু এরকম ভাবে গিয়ে জলটাকে এরকম ভাবে আপনাকে সার্কুলেট করে দিচ্ছে এবং পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যাচ্ছে। আমি যদি CO2টাকে এইখানে তলায় রাখতাম, মানে আমার এই আঙুলটা যদি আমার CO2 ডিফিউজার হতো, তাহলে দেখুন CO2 বাবলটা উঠে গিয়ে মেশার আগে কিন্তু আপনার জলের ওপরে সারফেসের সাথে চলে যেত। আচ্ছা, CO2টা কিন্তু জলের মধ্যে ডাইলিউট হতো না। আচ্ছা, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস যে ডিফিউশনটা এমন জায়গায় রাখতে হবে, ডিফিউজারটা যাতে ফ্লোটা ডাইরেক্ট ওকে গিয়ে হিট করে এবং বাবলটাকে পুরো ট্যাঙ্কে ছড়িয়ে দেয়। আচ্ছা, মানে আমাদের CO2টা যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায়। আপনি CO2 দিচ্ছেন, আপনি খরচা করেছেন, কিন্তু CO2টা জলের সাথে যদি না মেশে তাহলে কিন্তু এটা ওয়েস্টেজ অফ মানি। আচ্ছা, তো আপনার CO2টা যাতে ওয়েস্টেজ না হয় তার জন্য কিন্তু এটা করতে হয়, এটা করতেই হয় আপনাকে।
এই ফ্লোয়ের অপোজিট ডিরেকশনে আমি ডিফিউজারটা দেবো, যাতে জলটা এই বাবল গুলোকে ম্যানিপুলেট করে, মানে এটাকে এক্সাইটেট করে, যাতে এটা ছড়িয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। আমরা CO2 সম্পর্কে জেনে নিলাম যে CO2 টা কতটা ইম্পর্টেন্ট, কিভাবে ইউজ করব, কিভাবে আমরা সেটা সেট আপ করবো। এরপর কি আছে? CO2 পরে নেক্সট ইম্পর্টেন্ট আসছে, প্রথমে তো আলো, জল, CO2, ফিল্টার তো আমরা বলেই দিয়েছি। এরপর নেক্সট আসছে ফার্টিলাইজার। ফার্টিলাইজার বলতে আমরা যেটাকে বলি, আমরা খাদ বলতে পারি বা ফার্টিলাইজার, যেটা সার বলি আমরা, সার বাংলায় যেটাকে আমরা সার বলি। তো এরকম ভাবে তো আমরা বাগানে গাছে যেমন সার দিই, এখানে তো এরকম ভাবে সার দিতে পারবো না, রাসায়নিক সার তো এরকম ভাবে দেওয়া যাবে না প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে। তো এর যে সার হয় বা ফার্টিলাইজার হয়, এর ফার্টিলাইজার লিকুইড হিসেবে আসে। আচ্ছা, লিকুইড ফার্টিলাইজার, যেহেতু জলের মধ্যে খুব সহজে যদি আমরা বলি, ফার্টিলাইজার অনেক বড় একটা সিলেবাস, একটা খুব বোঝার ব্যাপার। আমি বিগিনার ফ্রেন্ডলি, একটা নর্মাল যারা হবিস যারা করছে, অল ইন ওয়ান ফার্টিলাইজার বেস্ট, এবং যেটা উইকলি ডোজিং হয় তো আরো বেটার। কারণ ওই একই ব্যাপার, আমাদের হবিসটা, আমাদের টাইম হয় খুব কম, ঠিক আছে, হয়তো সারা দিনে যখন টাইম আসছে সেই টাইমটা আমার ফার্টিলাইজার ডোজিং টাইম হয়। তো উইকলি আপনি যখন জল সাইফন করছেন, তখন 1 পাম্প বা 2 পাম্প যেটা আপনার দরকার, যেটা সেটা বটলের পিছনে লেখা থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা বটলের পিছনে, তো সেই ডোজটা পাম্প করে দেবেন, হয়ে গেল। ফার্টিলাইজারের মধ্যে কিন্তু আসে দুটো জিনিস, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট, ব্যাস এইটুকু আমার জেনে রাখা এনাফ। তার জন্য কোম্পানিরা আছে, ব্র্যান্ড আপনাকে কোনোতে কম দেবে না। হ্যাঁ, একটা টাইমের পর যদি খুব স্পেসিফিকলি আপনার লাল প্ল্যান্টকে একটু এনহান্স করতে চাইছেন, তার জন্য ফার্টিলাইজার আছে। কিছু আপনার পাতা বেশি, যেগুলো লিফ হেভি যে প্ল্যান্ট যেগুলো হয়, যাদের পাতার সংখ্যা বেশি, বিশেষ করে স্টেম প্ল্যান্টে, তাদের জন্য কিছু ফার্টিলাইজার আছে যে তাদের আরো লাস্ট গ্রোথ আছে, ঠিক আছে। এবং কিছু অ্যাডিটিভও পাওয়া যায়। অ্যাডিটিভ মানে আমি ফার্টিলাইজার বলবো না তাদেরকে, ফার্টিলাইজারের মতো অ্যাডিটিভ, যে প্লান্ট কেটে দেওয়ার পর যে ট্রিমিং অংশটা, সেখানেও তো একটা কাটা হচ্ছে, ঘা হচ্ছে। আমরা বাগানে যখন গাছ কেটে দিই, গাছের ওপর আমরা অনেক সময় একটা সবুজ রঙের একটা লিকুইড বা একটা পাউডার টাইপের দিই, যাতে ওর ওপর ফাঙ্গাল এফেক্ট না আসে কেটে যাওয়া অংশে। তো আপনি ভেতরে কি করবেন? এখানে তো করতে পারবেন না। তো কিছু রকম এনজাইম বেসড কিছু রকম ফার্টিলাইজারও আছে, যেগুলো প্ল্যান্ট ট্রিমিং করার পরেও দেয় এবং তাতেও রেজাল্ট ভালো আসে, ঠিক আছে, ফর প্ল্যান্ট হেলদি। আমাদের কাজ মাইক্রো আর ম্যাক্রো, হ্যাঁ, এই দুটো আমরা যে ফার্টিলাইজারটা ইউজ করবো, অল ইন ওয়ান, হ্যাঁ, ওর মধ্যে মাইক্রো আছে, ম্যাক্রো আছে, হ্যাঁ, ওটা ব্যালেন্স করে আপনাকে দিচ্ছে। তার মানে অল ইন ওয়ানে আমাদের মাইক্রো আর ম্যাক্রো দুটোই রয়েছে, দুটোই পেয়ে যাচ্ছি। আপনাকে আলাদা করে কোনো মানে দরকার লাগে না, আলাদা করে ভাবার কিছু নেই। পাম্প করুন, খুলে যান, মানে আবার পরের সপ্তাহের জন্য রেডি হন, কিন্তু আপাতত পাম্প করে ব্যাস যতটা আপনার দরকার ততটা আপনাকে পাম্প করতে হবে। আমাদের হ্যাঁ, ডোজিংটা আমি একটুখানি বলবো তোমাকে, এবং আমি সমস্ত হবিজেরই বলবো। ডোজিং যেটা আমাদের যে ফার্টিলাইজার বটলে লেখা থাকে, সেইখানে ডোজিংটা খেয়াল রাখবেন যে ওরা যে টেস্টিং ডোজ দিচ্ছে, সেই ডোজটা কিন্তু আপনার 100% প্লান্ট মাসের ওপর। মানে খুব সহজ করে যদি বলি, এই অ্যাকোরিয়ামটা কিন্তু আমার 100% মানে প্লান্ট মাস নয়, এখানে রক রয়েছে 100%, মানে পুরো অ্যাকোরিয়ামটার এই মাথা থেকে ও মাথা শেষ অবধি প্লান্ট থাকবে, শুধু হেভিলি প্লান্টেড থাকবে। সেইখানে আপনার ওই পাম্পটাকে বলেছে, ধরে নিচ্ছি আমি 100 ml এ 2 ml, 100 লিটার জলে, 100 লিটার জলের জন্য 2 ml ধরে নিলাম। 100 হয় না, যদি 20 লিটার জলের জন্য 2 ml বলে, ধরে নিলাম 20 লিটার জলের জন্য 2 ml পাম্প করতে বলছে। কিন্তু আমার ট্যাঙ্ক, সেখানে আমার 50% প্লান্ট রয়েছে, আমার অ্যাকোরিয়ামটা বাকিটা হার্ড স্কেল, 50% প্লান্ট রয়েছে। আমি কিন্তু 2 ml দেওয়াটা আমার ঠিক হবে না, আমি 1 ml দেবো। সেই ডোজটাকে হাফ করে দিতে হবে। প্ল্যান্টিং এর উপর ডিপেন্ড করছে যে ফার্টিলাইজারটা ঠিক কতটা দেবেন। এবং ফার্টিলাইজারটা তখনই দেবেন যখন আপনি জল সাইফন করে নতুন জল ফিল আপ করেছেন, তারপর আপনাকে ফার্টিলাইজারটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু ডে 1 থেকে চালু হয়ে যাচ্ছে, আনটিল আপনার ট্যাঙ্কটাকে আপনি ডিসেম্বল করছেন। ডে 1 থেকে আপনার ফার্টিলাইজার চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং ফার্টিলাইজার তখন অবধি দেবেন ফার্টিলাইজার যখন আপনার ট্যাঙ্ক শেষ নিঃশ্বাস যতক্ষণ না দিচ্ছে আপনার ছাড়ছে।
ততক্ষণ আপনাকে কিন্তু ওটা করে যেতে হবে। ওকে। আচ্ছা সুমিত দা, আমার একটা জিনিস জানার আছে, বা অনেক হবিস্ট বা যারা নতুন ট্যাঙ্ক সেট আপ করছে, সেটা যে কোনো ট্যাঙ্ক হোক, সেটা তাদের একটা আইডিয়া, তারা বুঝতে পারে না এটা, যে কত পরিমাণ জল, কত লিটার, মানে কত লিটার জল কেমন ট্যাঙ্কে ধরে। যেমন 1 লিটারের, মানে 1 ফিটের ট্যাঙ্কে কতটা লিটার জল ধরবে, বা 1.5 ফিটের ট্যাঙ্কে কত লিটার জল ধরবে, এরকম কোনো স্পেসিফিক আছে? আমি বলবো এটা ম্যানুয়াল হিসাব করে নেওয়া ভালো। আচ্ছা। কারণ আপনি তো ট্যাঙ্কে শুধু জল দিচ্ছেন না, আপনি ট্যাঙ্কের মধ্যে প্রথমে সয়েল দিচ্ছেন, তারপর পাথর দিচ্ছেন, তাদের একটা মাস ভলিউম আছে। তো সেই মাস ভলিউমটা আমরা ছোটবেলায় পড়েছি যে জলটা, একটা পাথর দিলে জলও কিছুটা অপসারিত করে দিচ্ছে। তো সোজা হিসাব, একটা কোনো রকেট সায়েন্স নেই। আপনি ড্রাই অবস্থা থেকে, মানে যখন প্রথম জল দেবেন তখন থেকে আপনি একটা 5 লিটারের বোতল একটা হাতের কাছে রাখুন হ্যান্ডি। যদি আপনার ছোট অ্যাকোয়ারিয়াম হয়, 5 লিটার বা 2 লিটার একটা বটল হাতের কাছে রাখুন। আপনি ওই বটলে করে জলটা পোর করুন। আর যেহেতু আমাদের আস্তে আস্তে জল, তো আস্তে আস্তে জল দিতে হবে। আপনি তো বোতলটাকে আপনি হঠাৎ করে ঢেলে দিতে পারবেন না, ঢাললে তো হয়ে গেল অ্যাকোয়ারিয়ামটা। তো আপনি আস্তে আস্তে যখন পোর করছেন, আপনি আস্তে আস্তে পোর করতে করতেই কাউন্ট করুন। কাউন্ট করে নেওয়া সব থেকে বেস্ট। এবং এবং আমাদের সব রকম ডোসেজও আপনার বুঝতে অসুবিধা হবে না। আপনি 5 লিটারের যেটা জার ক্যান বটল পাওয়া যায়, ওই বটল দিয়ে আস্তে আস্তে পোর করুন। যদি 5, 5, 10 হয়ে গিয়ে বাকিটা পুরো হচ্ছে না, তখন আপনি বুঝে যাবেন যে আমার কাছে 15 নয়, আপনার কাছে 14 লিটার জল ক্যাপাসিটি। পরের দিনকে আপনি 2 লিটার জল দিয়ে আপনি ফিল আপ করে দেখুন যে কতটা জল হচ্ছে। আপনার যদি 14 লিটার ক্যাপাসিটি হয়, তাহলে আপনার ট্যাঙ্ক ভলিউম পেয়ে গেলেন। ওটা একদম নিট ওয়াটার ভলিউমটা পেয়ে যাচ্ছে, একদম এক্স্যাক্টটা পাওয়া যাচ্ছে। কারণ পাথর সয়েল দিয়ে দিলে কিন্তু আলটিমেটলি জলের প্রপার যে ভলিউমটা, বেয়ার বটম ট্যাঙ্ক মানে যেটা বলি, যে শুধু অ্যাকোয়ারিয়ামটার মধ্যে যে জলটা ধরে, সেই জলটা কিন্তু ওর মধ্যে ফিল হবে না। জল বাড়বে আরো, মানে সরি কমবে আরো, কমবে। অনেক কিছু, মানে অনেক ডিটেইলস তো আমরা পেলাম প্ল্যান্টেড ট্যাঙ্ক। এমন কোন পয়েন্ট আছে যেটা আমরা এখন অবধি মিস করে যাচ্ছি? একটা পয়েন্ট একটু আমরা মিস করেছি। আচ্ছা। এবং ওটাও খুব ভাইটাল, খুবই ভাইটাল। যেমন ওয়াটার টেম্পারেচার। খুব ভাইটাল একটা জিনিস, খুব সিম্পল জিনিস, যেটা হয়তো যারা জানেন না তারা হয়তো খেয়ালই করছেন না। আমি CO2 দিচ্ছি, আমি লাইট দিচ্ছি, আমি ফিল্টার ভালো দিয়েছি, আমি সবকিছু ঠিকঠাক দিয়েছি, হাইটেক ট্যাঙ্ক আমার, গাছ তাও মরে যাচ্ছে। তাও একটু খেয়াল রাখবো, আমাদের ওয়াটার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, গাছ মরে যাচ্ছে, মেল্ট ডাউন হয়ে যাচ্ছে, গাছ একদম মেল্ট করে যাচ্ছে ট্যাঙ্ক। আমি একটু দেখেও দিতে পারবো যে আমার এখানে যে মন্টি কার্লোটা ছিল না, এখনো আছে, বাই গ্রেস অফ গড এখন রয়েছে, কারণ ও ধরে নিয়েছে। ওর ফার্স্ট ফেজ টপকাতে পারছিল না। আচ্ছা। কারণ যখন আমি ট্যাঙ্কটা সেট আপ করেছি, তখন আমার ট্যাঙ্কের টেম্পারেচার 29 ডিগ্রি। একটা আইডিয়াল টেম্পারেচারটা আগে বলে দিই, ট্যাঙ্কে আইডিয়াল টেম্পারেচার হচ্ছে কিন্তু 23 to 24। ওকে, 23 to 24 এর মধ্যে রাখতে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে করা কিন্তু খুব কঠিন, নিয়ার টু ইম্পসিবল। আমাদের পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে উইদাউট এসিতে 24 to 23 এই টেম্পারেচার ওয়াটার মেনটেন করা উইদাউট চিলার অর উইদাউট এয়ার কন্ডিশনার মেনটেন করা সম্ভব নয়। আচ্ছা, এটা তো গরমকালের ব্যাপার হলো। হ্যাঁ, এটা গরমকালে। শীতকালে টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে, সেটা লাইট আমার ম্যানেজ করে দিচ্ছে। কারণ আমাদের যে LED লাইট হয়, মানে হাই ইন্টেন্সিটি LED লাইট, তারা তো ওয়াটার হিট করছে। ওটাকে হিট করছে, ওটা কিন্তু আমি তো সবসময় চালিয়ে রাখতে পারছি না লাইট। না, লাইট সবসময় জ্বালাচ্ছি না তো। তাহলে আমার ট্যাঙ্ক একটা রুম টেম্পারেচার যে ট্যাঙ্ক, সে কিন্তু মেনটেন করে দেবে। আমাদের বাইরে টেম্পারেচার হতে পারে 10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার রুম টেম্পারেচার কিন্তু 20। আমরা ঘরেতেও যদি 10 হতো, কিন্তু আমরা এমন কাঁপুনি কাঁপতাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমাদের রুম টেম্পারেচার আলাদা হয়। আমার ট্যাঙ্কটা বাইরের ওয়েদারের সাথে কিন্তু এক্সপোজার পাচ্ছে না। আমার ট্যাঙ্কটা আমার ঘরের রুমমেটের এক্সপোজারে আছে। তাই আমার রুম টেম্পারেচার যদি সেরকম হয়ে থাকে, তাহলে তো আপনার টেম্পারেচার মোটামুটি 20 থেকে 22-এর মতো থাকবে। এইবার গরমকালে আমরা এই অ্যাকোয়ারিয়ামটা যদি খেয়াল করেন, এবং এইটাতে প্রত্যেক কটাতেই, যেমন এটা একটু ভালো করে বোঝা যাচ্ছে, এখানে একটা ফ্যান রয়েছে, এটাকে আমরা কুলিং ফ্যান বলি। কুলিং গরমকালে লাগবে, এটা গরমকালে তো লাগবেই লাগবে। কুলিং ফ্যান ইউজ করলে কিন্তু আমাদের টেম্পারেচারটা সার্টেন 3 থেকে 4 ডিগ্রি কমে যেতে পারে।
3 থেকে 4 ডিগ্রি কমে যায়ও, এটা টেস্টেড। কিন্তু আপনার টেম্পারেচার যদি 31 উঠে আসে, সেখানে ফ্যানটা দিয়ে 31 থেকে কমে ওটা 27 থেকে 28-এ নামাতে পারবেন। এই 28 ডিগ্রি টেম্পারেচারে কিছু কিছু গাছ পারে না বাঁচতে। খুব তার মধ্যে নাম করা হচ্ছে, মানে গাছ না বাঁচার জন্য নাম করা হচ্ছে মন্টি কার্লো। হ্যাঁ, অনেকে মতভেদ হতেও পারে, অনেকে মন্টি কার্লো বেঁচে গেছে, ইনফ্যাক্ট আমারও বেঁচে গেছে, আমারও 28 ডিগ্রি কিন্তু সার্ভাইভ করে গেছে। সার্ভাইভ করা আর থ্রাইভ করা কিন্তু আলাদা ব্যাপার, এটা আমাদের বুঝতে হবে। সার্ভাইভ করে গেছে, দ্যাট নট মিনস ও থ্রাইভ, ও কিন্তু থ্রাইভে আছে। গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে, যে ডাল স্টেম গুলো আপনার তলায় ক্রলিং করার কথা, তারা ক্রলিং করছে না, থ্রাইভিং এর জন্য তারা আপওয়ার্ড হয়ে যাচ্ছে। এটা আপনারা খেয়াল করতে পারবেন। ব্লিক্সা জ্যাপোনিকা হয়, এই প্ল্যান্টটা কিন্তু গরম একদম সহ্য করতে পারে না, ঠিক আছে। এরকম অনেক প্ল্যান্ট আছে, আমি অত ভাস্ট নাম ডিটেলসে গেলাম না, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্ক যেন একটু ঠান্ডা হয়। তার জন্য আমরা বিগিনার হবিস্টরা কিন্তু একটা কাজ করতে পারি, সারফেস অ্যাজিটেশন। খুব টেকনিক্যাল কথা, সারফেস অ্যাজিটেশন মানে হচ্ছে, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে যে জলের ওপর একটা ফিল্টারের ফ্লোটাকে একটু জলের ওপরে লেভেলে তুলে দেওয়া, যাতে জলের লেভেলটা অ্যাজিটেট হয়, মানে ঢেউয়ের মতো খেলে। এতে কি হবে, এতে হাওয়ার সাথে ওর এক্সপোজার আরো বাড়বে, যার ফলে টেম্পারেচারটা কমবে। একই সাথে একটা কুলিং ফ্যান জলের টেম্পারেচার সে তো কমাচ্ছেই, ঠিক সারফেস অ্যাজিটেশনের উল্টো দিকে যদি আমি কুলিং ফ্যানটা রাখি, তাহলে আরো কমিয়ে দিতে পারে, আরো 1 থেকে 2 ডিগ্রি কমিয়ে দিতে পারে, এবং সে কমাবেও, ঠিক আছে। তাহলে আমার জলের টেম্পারেচার কমানোর জন্য আমার দুটো অপশন পাচ্ছি, এক হচ্ছে সারফেস অ্যাজিটেশন, যেটা খুব ভাইটাল পয়েন্ট, আর 2 হচ্ছে কুলিং ফ্যান। যারা চিলার অ্যাফোর্ড করতে পারবে তারা অবশ্যই রেকমেন্ড করবো যে চিলার বাই করতে, ঠিক আছে। কিন্তু চিলার এক্সপেন্সিভ একটা আইটেম, CO2 থেকে প্রায় 5 গুণ এক্সপেন্সিভ। আমি আইডিয়া আশা করি দিতে পারলাম কতটা এক্সপেন্সিভ হতে পারে, 6-7 গুণ তো হবে। নতুন শুরু করছে সে ভাবতে যাবে, ইনভেস্ট আপাতত না করার কথাই ভাববে, তখন এরকম ফ্যান লাগিয়ে নিতে পারে। তো সেক্ষেত্রে 3 থেকে 4 ডিগ্রি বা 3 ডিগ্রিও কমে যেতে পারে। আচ্ছা, তার মানে সুমিত দা, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ করার আইডিয়াল টাইম কখন, শীতকাল না গরমকাল? আমি বলবো অগস্ট, মিড অগস্ট সেপ্টেম্বর থেকে যদি শুরু করা হয়, তখন এই গরমের দাবদাহটা অনেকটা কমে যাবে। এই দাবদাহটা কমে যাওয়ার পর যদি করা হয় সেটা, তাহলে কিন্তু ভালো হয়, খুব ভালো হয়। আমি আপনার ভিডিও দেখে, আমাদের মার্কেট প্রাইস উইথ এসআরের ভিডিও দেখে অনেকেই আমাকে ফোন করেছে যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম দাদা আমি সেটা করতে চাই। আমি এই ভিডিওটা দেখলেও তারা সহমত হবে যে আমি ভিডিওতে অনেককে বলেছি দাদা আর 3টে মাস দাঁড়িয়ে যান, প্ল্যান্টেড ট্যাঙ্ক অবশ্যই হবে, আর 2-3টে মাস একটু ওয়েট করেই যান না। এতদিন তো ওয়েট হয়েছে, ততক্ষণ আপনি বরঞ্চ প্রোডাক্ট গুলোকে রেডি রাখুন। হ্যাঁ, ফিল্টারটাকে, হ্যাঁ ফিল্টার আমি বলবো সবার শেষে কিনতে। আমি যতই হোক ইলেকট্রিক্যাল জিনিসগুলোকে আমি শেষে কিনতে বলি। আপনি সয়েলের প্যাকেটটা কিনে রাখুন। আপনি রক্স গুলোকে, রক্স অনেক সময় রক্সের অনেক রকম সাইজ আছে, অনেক শেপের আছে, সেই শেপটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আপনি আবার নেক্সট যখন আসছে রক, তার জন্য ওয়েট করুন, রক গুলোকে কালেক্ট করুন। ডিপ ফ্রুট তো কালেকশন, তো লোকে অনেকে কালেক্ট করে রীতিমতো, ডিপ ফ্রুট সিজন করুন, ঠিক আছে। তার সাথে বেস লেয়ার ফার্টিলাইজার, যেটা আমরা সাবস্ট্রেট বলি, সেই সাবস্ট্রেটটাকে কালেক্ট করুন, ঠিক আছে। প্লান্টের রিসার্চ করুন যে আপনি যে কি কি প্লান্ট আমার লাগালে যখন আমি শুরু করব, তখন যেন আপনাকে ভাবতে না হয় যে আমাকে এই প্ল্যান্ট কিনতে হবে। আমি প্ল্যান্টের লিস্ট করে নিই, ঠিক আছে। এগুলো একটা টাস্ক, ঠিক আছে। লাইটটা কোন লাইট লাগাবো, কোনটা আমার বাজেটে আসছে, কোন লাইটটা লাগালে বেশ সুন্দর দেখতে লাগছে, সেই লাইটটাকে রিসার্চ করে নিই। ফিল্টারটাকে সেট করে রাখলাম যে এই ফিল্টারটা আমি নেবো, ফিল্টারটা অ্যাভেলেবেল হলেই আমি কিনে নিলাম, তারপর ট্যাঙ্ক শুরু করলাম। তাহলে কি আপনার হবিটা নষ্ট হবে না। আমরা কখনোই চাইবো না যে আপনার হবিটা প্রথম শুরুটাই যেন শেষ না হয়, হবিটা যেন বরাবর থাকে। আর একটা জিনিস, শীতকালে আমি প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করে নিলাম, খুব ভালো হলো। গরমকালে এলো, খুব গরম হলো, আমি ফ্যান লাগালাম, তারপরেও কি আমার প্ল্যান্টেড ট্যাঙ্ক খারাপ হতে পারে? যে প্ল্যান্ট টিকে যায় তাকে মারা একটু কষ্টকর। একটা প্রথম প্ল্যান্ট আমি এনে আজকে যদি একটা স্টেম প্ল্যান্ট, একটা রোটালা স্টেমকে আপনি প্রত্যেক সপ্তাহে কাটছেন, কাটতে 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 মাল্টিপ্লাই করতে করতে ওর যে মাদার স্টেমটা সে গায়েব হয়ে গেছে, এবং বাকি যে স্টেমগুলো তারা এস্টাবলিশ হয়ে গেছে। এস্টাবলিশ প্ল্যান্ট যখন হয়ে যায়, সে আপনার ট্যাঙ্কের যে আপ অ্যান্ড ডাউন, যত আপস অ্যান্ড ডাউনস আছে সেগুলোকে ও থ্রাইভিং করে নিয়েছে।
যেমন একটা পুকুরের ইকোসিস্টেম হ্যাঁ হ্যাঁ ওয়েদার চেঞ্জ হয়ে গেল, হয়ে গিয়ে সেও ঠিক নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মরে যাওয়া বা মেল্ট হয়ে যাওয়ার চান্সটা অনেকটা কম হয়ে যায়। হ্যাঁ, তা বলে যদি টেম্পারেচার 34 থেকে যায় হ্যাঁ, তো 32 সেটা তো থেকে যায়, আমাকে টেম্পারেচার তখন মেইনটেইন তো করতেই আপনার হবে। প্ল্যান্ট মরবে, তখন আপনার প্ল্যান্ট মরবে, আমাকে টেম্পারেচার আপনাকে মেইনটেইন তখন করতে একটু হবে। মেনটেন করে কিন্তু দিতে হবে। শীতকালে একবার মানে আমার প্ল্যান্টের ট্যাঙ্ক সেটআপ হয়ে গেল, গরমকালে সেটা মেইনটেইন সেই করাটা ট্যাঙ্কটাকে মেনটেন করাটা অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, একমাত্র মন্টে কার্লোটাই একটু গন্ডগোল করে, আমি ওটা নিজেও দেখেছি, আমরা অনেকেই ভুক্তভোগী যে মন্টে কার্লোটা কিন্তু শীতকালে যত সুন্দর হলো, গরমকালটা হতে পাতাগুলো আবার ছোট হয়ে গেল, অনেক সময় ওই কার্পেটটাই উঠে যায়, সেখানে হবিসটা কি করে, সেখানে স্যান্ড পাত বানিয়ে দেয়, বালি দিয়ে সেই জায়গাটাকে কভার আপ করে দেয়, বা নতুন প্ল্যান্ট নিয়ে আসে, নতুন প্ল্যান্ট নিয়ে এসে একটা স্টেডি প্ল্যান্টে নতুন প্ল্যান্ট করে সেটাকে বড় করা খুব আচ্ছা, তার মানে গরমকালে এসি ঘরের মধ্যে যদি আমি প্ল্যান্টের ট্যাঙ্ক সেটআপ করি তাহলে সেটা হয়ে যাবে। এসি ঘরের মধ্যে আপনি এসি সারাক্ষণ চালাতে পারবেন না, আশা করি সারাক্ষণ চালানো সম্ভব নয় এসিটা, কারণ কারেন্ট কনজাম্পশনের একটা ব্যাপার আছে। কিন্তু এসি যদি আপনার কাছে কমসে কম 20 ঘন্টা চলে, সেক্ষেত্রে রাখা যেতে 20 পারে। ঘন্টা চলতে হবে, প্রায় 20 ঘন্টা, কারণ কেননা টেম্পারেচার যদি দুপুরে চলে শুধু আর রাত্রে চলে। এইখানেও কিন্তু এলগির একটা ব্যাপার চলে আসছে। হ্যাঁ, টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে ঠান্ডা হওয়া, এই ফ্লাকচুয়েশনের জন্য কিন্তু এলগি আসবে, এবং আসবেই। ঠিক আছে, তাই এসি থাকুক না থাকুক, আপনার বাড়িতে এসি রয়েছে, আপনি ট্যাঙ্ক সেট আপ করলেন এসি ঘরে, খুব ভালো কথা। কিন্তু এখানেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এসি যখন থাকছে তখন টেম্পারেচারটা মোটামুটি, আপনি যদি এসিটাকে 27-28 করে রাখেন, তাহলে কিন্তু জলের টেম্পারেচারটা মোটামুটি 24-25-এর মধ্যে থাকবে। ঠিক আছে, যদি তার থেকে বেশি এসি করে দেওয়া হয়, কিন্তু জলে অ্যাজিটেশন এবং ওপরে ফ্যান থাকলে কিন্তু ঠান্ডা অনেক বেশি হয়ে যাবে, মাছেরও ক্ষতি হতে পারে, গাছের তো ক্ষতি হবেই, ইনফ্যাক্ট মাছেরও ক্ষতি হয়ে যায় অনেক সময়। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এই গরমকালেও তোমরা প্ল্যান্টের ট্যাঙ্ক সেটআপ করতে পারো, খুব ভয় পাওয়ার কিছু নেই। না, ভয় কিন্তু একদম না। তোমরা এইরকম প্ল্যান্টের ট্যাঙ্ক তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা করতে পারো, আমার তো খুবই পছন্দ, তোমরা ট্রাই করতেও পারো। কিন্তু দাদা বলতে চাইছে সেপ্টেম্বর মাসে তোমরা শুরু করলে তোমাদের যারা করবে, যেহেতু দাদা একটা এক্সপিরিয়েন্স আছে, দাদা ওই জন্য বাঁচিয়ে নিতে পেরেছে, কিন্তু তোমরা সেপ্টেম্বর মাসে করলে তখন তোমাদের চান্সেসটা আরো বেড়ে যাবে। তোমরা পার্ট 1 এন্ড পার্ট 2 দুটো পার্টেই দেখে নিলে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটআপের A to Z সবকিছু। এরপরেও অনেক প্রশ্ন তোমাদের মনে থেকে যেতেই পারে, যেগুলো হয়তো আমাদের এই কথোপকথন বা ডিসকাশনে তোমরা উত্তর পাও, সেগুলো তোমরা কমেন্ট করে জানাও, সেগুলো নিয়েও আমরা একটা ভিডিও করব, আর তোমরা সেগুলোর উত্তর অবশ্যই পেয়ে যাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট করে দাও, আর আরো ভিডিও আসছে আমাদের চ্যানেলে, পাশে থাকো। থ্যাংক ইউ।